নমস্কার, আমি ডক্টর সুদীপ হালদার, ক্যান্সার সার্জন। যে বিষয় নিয়ে আজকের এই ভিডিও সেটা হলো হেড অ্যান্ড নেক ক্যান্সার বা মুখের যে ক্যান্সার, তার ট্রিটমেন্টের পরে কিছু কমপ্লিকেশন বা কিছু সমস্যা যেগুলো আমাদের ডিল করতে হয় বা যেগুলো পেশেন্টদের সহ্য করতে হয় বা কীভাবে সেগুলো সহ্য করা যায়, কীভাবে সেগুলো মোকাবিলা করা যায়। তার মধ্যে একটি হচ্ছে যে জেরোস্টোমিয়া, মানে মুখের ভিতরে লালা শুকিয়ে যাও। আরেকটি হচ্ছে যেটা অপারেশনের পরে বা অনেক সময় রেডিয়েশনের পরেও পেশেন্টদের রাইলস টিউব থাকে এবং রাইলস টিউব ফিডিং করতে হয়। তো এগুলো নিয়ে অনেকেরই একটা কোশ্চেন থাকে যে আমি খেতে পারছি না কারণ আমার মুখের ভিতরে লালা শুকিয়ে রয়েছে। তো এই লালা শুকিয়ে যাওয়ার যে কারণ সেটা হলো যে আমাদের যে মুখের ভেতরে যে লালাগ্রন্থি থাকে, সেই লালাগ্রন্থি থেকে অনবরত লালা রস বেরোতে থাকছে এবং সেটা আমাদের খাবারের সময় আরও বেশি করে বেরোয়। সেটাকে একটা মন্ডে পরিণত করতে সাহায্য করে, সেটাকে আমাদের তারপরে আমাদের যে খাদ্যনালীর মধ্যে ঠেলে দিতে এবং তার কিছু কিছু ক্ষেত্রে হজমেও সাহায্য করে থাকে। এখন মুখের ভেতরে যদি অপারেশন বা অপারেশনের পরবর্তী ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের একটা রেডিয়েশন, যেটা রে দিয়ে আমাদের চিকিৎসা, সেটা করার পরে এই লালাগ্রন্থির উপর কিন্তু একটা রেডিয়েশনের এফেক্ট পড়ে। এখন আধুনিকতা, উন্নত মানের প্রযুক্তি, মেশিন, এগুলো দিয়ে প্রেসিশন বা তার একটা এফেক্ট অনেক বেড়ে গেছে, যেখানে আমরা অনেক পরিমাণে লালাগ্রন্থি কিছু পোর্শন আমরা বাঁচাতে পারি। তবুও কিছু পরিমাণ রে বা কিছু পরিমাণ রেডিয়েশন বা অপারেশনের জন্য সেই লালাগ্রন্থির কিন্তু একটা এফেক্ট থাকেই এবং সেক্ষেত্রে মুখের মধ্যে যদি লালা কমে যায়, সেই জিনিসটা কিন্তু তখন আমাদের চিবোতে হোক বা খাবার খেতে হোক বা গিলতে হোক, সেগুলোতে আমাদের সমস্যা হয়। তো এই জিনিসটা অনেক সময় আমরা যেটা বলে থাকি, হ্যাঁ তার কিছু কিছু ট্রিটমেন্ট আমাদের যেন আর্টিফিশিয়াল স্যালাইভা আছে, কিছু ওষুধ আছে, কিন্তু সেগুলো কিন্তু মনে রাখতে হবে এগুলো টেম্পোরারি একটা রিলিফ। এটা কিন্তু আস্তে আস্তে আপনার অভ্যাসে পরিণত হবে। আপনি বুঝতে পারবেন যে আপনাকে একটু জল বেশি লাগছে, আপনাকে খাওয়ার জন্য একটু জল দিয়ে জিনিসটাকে তরল করতে হচ্ছে। কিন্তু এইটা আপনাদের অ্যাকসেপ্ট করতে হবে এবং মেনে নিতে হবে যে এই জিনিসটা একটা মোটামুটিভাবে একদম ঠিক হয়ে যাবে এরকম অবস্থায় আসবে না। এই জিনিসটা থাকবে। হ্যাঁ, কিছুটা হয়তো সময়ের সঙ্গে আপনি ওটা অ্যাডাপ্ট করলেন, সময়ের সাথে সাথে তার জিনিসটা কিছুটা ইমপ্রুভমেন্ট হলো, সেটা আপনার মনে হতে পারে। কিন্তু এই জিনিসটা কোনো পার্মানেন্ট সলিউশন কিছু নেই এবং এই জিনিসটাকে নিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে এবং এটাকে আপনাকে মেনে নিতে হবে। এই মেনে নেওয়াটা আপনি যত তাড়াতাড়ি মেনে নেবেন, তত তাড়াতাড়ি আপনি এই খাবার বা কীভাবে আপনি খাচ্ছেন বা এই মডিফিকেশানগুলো আপনি ভালোভাবে বুঝতে পারবেন। তো এই অ্যাকসেপ্টেন্স এবং অ্যাডাপ্টেশন, এই দুটো কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট টার্ম। কিছু কিছু ক্ষেত্রে কিছু কমপ্লিকেশান থাকে যেগুলো আমরা হয়তো মানে সুরাহা করতে পারি না পার্মানেন্টলি, মানে কোনো কিছু নেই যেভাবে আমরা কিছু করে উঠতে পারবো। এখন যেমন একটা কেমোথেরাপির পর চুল পড়ে যাচ্ছে, সেটা বন্ধ হয়ে গেলে আবার চুল তৈরি হয়ে যাবে, সেটা একটা টেম্পোরারি বেসিসে একটা চুল পড়া একটা সমস্যা, কিন্তু সেটা আবার ফেরত চলে আসবে। কিন্তু এই যে লালাগ্রন্থির এই যে সমস্যা, সেটা কিন্তু একটা যেটা মোটামুটিভাবে আপনার কিন্তু এটা পারসিস্টেন্ট থেকে যাওয়ার একটা সম্ভাবনা ভালো মতোই থাকে এবং সেটা আপনি অ্যাডাপ্টেশন আর অ্যাকসেপ্টেন্স দিয়েই আপনাকে এই জিনিসটা থেকে এগিয়ে আসতে হবে। আরেকটা যেটা যেমন রাইলস টিউব ফিডিং, অপারেশনের সময়ের পর থেকে বা মুখের ভেতরে যখন আমরা রেডিয়েশন দেওয়ার পরে অনেক সময় খাবার খেতে অসুবিধা হয়, তখন আমাদের রাইলস টিউব একটা ফিডিং করতে হয়। রাইলস টিউব মানে যেটা একটা নল, যেটা নাক দিয়ে আমার পাকস্থলী পর্যন্ত দেওয়া থাকে, যেখানে আমরা সময় সময় খাবার দিতে পারি। এখন অনেকেই বলে ডাক্তারবাবু এটা খুলে দিন। তো সেটা ঠিক সময় না হলে এবং যে পরিমাণ একটা টাইম আমি দিতে না পারি, যেখানে আমি পেশেন্ট রাইলস টিউব ছাড়াও, সেটা লিকুইড খাবার হোক, সেমি সলিড খাবার হোক বা সলিড খাবার হোক, তার নির্দিষ্ট পরিমাণে ক্যালোরি, তার প্রোটিন বা ফ্যাট, নিউট্রিয়েন্ট যেগুলো রয়েছে, যা যা জিনিসপত্র দরকার একজন ক্যালোরি হিসাবে এবং বাকি যে পরিমাপ রয়েছে, সেটা যদি উনি মুখে খেতে না পারেন, গিলতে না পারেন, তাহলে কিন্তু এই রাইলস টিউব খোলা যায় না, যতক্ষণ না পর্যন্ত সেটা হচ্ছে। এবার সেই রাইলস টিউবটা কিন্তু তখন একটা নির্ভরযোগ্য একটা জায়গা, যেখান থেকে আমরা একটা পেশেন্টের কন্টিনিউয়াস সেই মিনিমাম যে ক্যালোরি রিকোয়ারমেন্ট, সেটা কিন্তু আমরা ফুলফিল করতে পারি। কারণ খাওয়ার, ক্যালোরি, এনার্জি, এইগুলো একটা ইম্পর্টেন্ট পার্ট। এই খাওয়া যদি ঠিকমতো না হয়, ক্যালোরি যদি ঠিকমতো ডেফিসিয়েন্সি থাকে, এর যদি সমস্যা হয়, তাহলে কিন্তু এই ট্রিটমেন্ট রিলেটেড কমপ্লিকেশন অনেক বেশি বাড়তে পারে। এবং পেশেন্ট অনেক সময় বলে যে কেমোথেরাপি বা ফ্যাটিক বা রেডিয়েশন বা অপারেশনের পর একটা ফ্যাটিক, একটা দুর্বলতা, এইগুলো কিন্তু একটা মেন কারণ। ওই সময় খাওয়া দাওয়ার পরিমাণ কম, ডিহাইড্রেশন, জলের পরিমাণ কম। এবং যে পেশেন্ট গিলতে পারছে না বা মুখে চিবাতে পারছে না, তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা একটা তখন একটা লাইফ লাইনের মতো, যে এইটা কিন্তু হ্যাঁ চেঞ্জ করা দরকার পড়লে আমরা চেঞ্জ করে দেবো। যদি মনে হয় যে আপনি গিলতে পারছেন, খেতে পারছেন, ধীরে ধীরে আপনার ইমপ্রুভমেন্ট হচ্ছে, একটা টাইমে আমরা খুলে দিতে পারবো। কিন্তু ওই টাইমিংয়ের জন্য কিন্তু আপনাদের কিন্তু ওটা একটা ডেফিনেটলি একটা সাথী, যেটাকে হ্যাঁ নাকের মধ্যে রয়েছে, ঢোক গিলতে অসুবিধা হয়, একটা সমস্যা হয়, একটা পেন হয়, গলার মধ্যে একটা সমস্যা হয়, এগুলো থাকবেই। কিন্তু এটাকে নিয়ে আপনাদের ওই টাইম পিরিয়ডের জন্য এগিয়ে যেতে হবে, কারণ ওটার মধ্যে দিয়ে কিন্তু আমরা একমাত্র নির্দিষ্ট পরিমাণে ক্যালোরি, ভিটামিন বা যাই হোক, এইগুলো কিন্তু আমরা মেনটেন করতে পারি। এবং এইসব ক্ষেত্রে
নিউট্রিশনিস্ট বা ডায়েটিশিয়ানের একটা উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। তারা কিভাবে একটা ক্যালোরি ডেন্স একটা ডায়েট চার্ট বানিয়ে দিতে পারে, যেটা আর কি রাইস টিউবের মাধ্যমে নিচে আপনাদের পাকস্থলীর মধ্যে আমরা পাঠিয়ে দিতে পারছি, যেখানে আপনাদের সেই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল হতে পারে এবং আপনি ট্রিটমেন্টটা আপনি আরও ভালোভাবে নিতে পারছেন। তো এই জেরোস্টোমিয়া, যেটা আমি বললাম যে মুখের ভিতরে লালা শুকিয়ে যাওয়া, এটা আপনাকে মেনে নিতে হবে। কিছু কিছু ইমপ্রুভমেন্ট আপনি অ্যাডাপ্টেশন সময়ের সাথে সাথে আপনি করে উঠতে পারবেন, কিন্তু এটা সম্পূর্ণরূপে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, কিছু টেম্পোরারি সলিউশন আমাদের কাছে আছে, আর্টিফিশিয়াল স্যালাইভা বা কিছু, কিন্তু সেগুলো মানে আপনার পার্মানেন্টলি কিওর করার মতো নয়। আর রাইস টিউব ফিডিংটা যে টাইম পিরিয়ডের মধ্যে আপনার দরকার, যখন রেডিয়েশন হচ্ছে বা অপারেশনের পরবর্তী সময় ভিতরের জায়গাগুলো শুকিয়ে যাওয়া বা সেরে ওঠার আগে পর্যন্ত, এগুলো আপনাদের কিন্তু মেনে নিতে হবে। তো এই কমপ্লিকেশান যেগুলো, এই দুটোর কথা আমি বললাম, সেইগুলো কিন্তু একটা ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাকসেপ্ট করতে হবে, এবং নিউট্রিশনটা খুব ইম্পর্টেন্ট যে কোনো ক্ষেত্রে। এই যে তো সেই নিউট্রিশনটার দিকে আমাদের খেয়াল রাখতে হবে। আর এই ধরনের আরও কিছু কমপ্লিকেশান নিয়ে আমি আবার অন্য ভিডিওতে নিয়ে আসবো। এই রিলেটেড কোনো কোশ্চেন থাকলে আপনাদের জানাবেন। আর এই দুটো জিনিস যেটা বললাম, সেটা বিশেষত যারা হেড অ্যান্ড নেক ক্যান্সার, যাদের আর কি মুখের ভেতরে ক্যান্সার বা অপারেশন রেডিয়েশনের সময় যেগুলো লাগছে, এগুলো আপনাদের মাথায় রাখতে হবে, কারণ এটা কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট কমপ্লিকেশান বা সমস্যা যেগুলো থাকবে, এবং সেগুলো এইভাবেই মোকাবিলা করতে হবে। তো এই ভিডিওটা আজকে এখানেই আমরা শেষ করছি। নমস্কার।